আসসালামু আলাইকুম। আমি শাহিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক, কর্মরত আছি রাজবল্লভ পূজাবাড়ি বালিকা দাখিল মাদ্রাসা গুণবতী সৌদিরাম কুমিল্লা। সৌদিরাম ফজলা অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, দেখছেন, শুনছেন, আমার শ্রদ্ধা অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আল্লাহর অশেষ রহমতে হয়তো ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সেই 17ই মার্চ থেকে এই পর্যন্ত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর একমাত্র কারণ করোনা ভাইরাস, মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তাই বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে যে অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যেন অন্তত কিছুটা বইয়ের সাথে সম্পর্ক সৃষ্টি হয়। তো এই জন্য আজকে আমিও তোমাদের মাঝে এসে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠ নিয়ে। আজকে আমরা একটা কবিতা আলোচনা করব, যে কবিতাটা এমন একটা নাম যে আমি প্রথমে বলছি যে আমি শাহিনা ইয়াসমিন, ঠিক তদ্রূপ এই কবিতার নামটা হলো পরিচয়, আমার পরিচয়, মানে কবির পরিচয়। তা আজকে আমরা এই কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকে বই নিয়ে উপস্থিত হয়েছ, যার যার অবস্থানে আছো। তো বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 282। এই কবিতাটার নাম হলো আমার পরিচয়। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে বোর্ডে কিছু লিখে রাখছি হালকা পাতলা। আমার পরিচয় কবি সৈয়দ শামসুল হক। কবি সৈয়দ শামসুল হক এই কবি জন্মগ্রহণ করেন 1935 সালের 27শে ডিসেম্বর। 1935 সালের 27শে ডিসেম্বর। কবি পিতা ডাক্তার, অবশ্য আরেকটা কথা জিনিস বলা দরকার যে তিনি কুষ্টিয়া শহরে জন্মগ্রহণ করেন, কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার সৈয়দ সিদ্দিকুর শাহিন, মাতা সৈয়দা হালিমা খাতুন। তিনি অবশ্য, আমি পড়ালেখার বিষয়টা এখানে আনি নাই, তিনি মেট্রিক পাস করেন, অর্থাৎ এসএসসি পাস করেন ঢাকা কলেজ স্কুল থেকে 1950 সালে। তারপরে এসএসসি পাস করেন 1952 সালে জগন্নাথ কলেজ থেকে। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হয়ে তিনি সেখানে কিছুদিন লেখাপড়া করার পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। কিন্তু সাংবাদিকতা যদি তার পেশা হিসেবে হয়, কিন্তু তারপরে তিনি তার লেখালেখিগুলো চালিয়ে গেছেন। তিনি সার্বক্ষণিক তিনি সাহিত্যকর্মে নিয়োজিত ছিলেন। তিনি আমাদের জন্য অনেকগুলো বই লিখেছেন। এর মধ্যে যেমন একটা হলো গ্রন্থের মধ্যে আছে একদা এক রাজ্যে, অগ্নি জলের কবিতা ইত্যাদি। গল্পের মধ্যে আছে রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু। নাটকের মধ্যে আছে পায়ের আওয়াজ শোনা যায়, নুরুল দিনের সারাদিন। এছাড়া তিনি শিশুদের জন্য একটা শিশুদের গ্রন্থ রচনা করেন, যেটা নাম সীমান্তের সিংহাসন। যদি আমি এখানে আনি নাই, সীমান্তের সিংহাসন। অবশ্য তিনি মৃত্যুবরণ করেন 2016 সালে 27 সেপ্টেম্বর। জন্মগ্রহণ করেন 1935 সালের 27 ডিসেম্বর আর মৃত্যুবরণ করেন 2016 সালে 27 সেপ্টেম্বর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আশা করে বুঝতে কষ্ট হচ্ছে না। তোমরা বই তো অবশ্যই সামনে নিয়ে বুঝছো, তারপর আর একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, কবি যে এই কবিতাটা লিখলেন, আসলে এই কবিতাটা লেখার পেছনে কবি কি কোনো উদ্দেশ্য রাখতে পারে? অবশ্যই আছে। হ্যাঁ, আমি এখানে লিখছি, যদি বিস্তারিত লিখে নাই। এই কবিতা লেখানোর পিছনে কবির উদ্দেশ্য হলো আত্মমর্যাদাবোধ সম্পন্ন স্বাধীন সার্বভৌম জাতি গঠনের পেছনে বা রাষ্ট্র গঠনের পেছনে যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িত আছে। আত্মমর্যাদাবোধ সম্পন্ন স্বাধীন সার্বভৌম জাতি বা রাষ্ট্র গঠনের পেছনে যে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জড়িত আছে তা আমাদের মাঝে তুলে ধরা। এইবার তাহলে আমরা কবিতাটা পাঠে একটু আসি। খেয়াল করো সবাই। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। কবি বলতেছেন যে আমি বাংলায় জন্মগ্রহণ করছি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। পলিমাটি কমলে আমার চলার চিহ্ন পেলে, 13শত নদী সুদায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে।
আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী সংগ্রাম থেকে, বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পালযুগ নামের চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোট বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি জোট বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমিরার হাজি শরীয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার এটার একটু মূল আলোচনা আসি যে কবি এখানে কি বলতে চেয়েছেন। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। অর্থাৎ কবি বলতেছেন যে আমি বাংলা জন্মগ্রহণ করেছি, আমি বাংলা ভাষায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি। অর্থাৎ আমাদের এই বাংলাদেশের বয়স 2000-এর বেশি, আর আমাদের 2000-এর বেশি বয়স, আর আমাদের বাংলা ভাষার বয়স হলো 1000 বছর। এর জন্য তিনি বলছেন যে আমি বাংলার আল পথ দিয়ে 1000 বছর চলি। পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। অর্থাৎ এই দেশের পলিমাটিতে কবি তার পায়ের চিহ্ন ফেলে চলে। 13শত নদী কবিকে সুদায়, অর্থাৎ জিজ্ঞাসা করে যে হে কবি, যে আপনি কোথা থেকে এসেছেন। এবার কবি বলতেছে যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে চর্যাপদ বলতে বোঝানো হয়েছে যে বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন। বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন ওই অক্ষরগুলো থেকে কবি এসেছেন। আমি তো এসেছি সওদাগরের ডিঙ্গার বহর থেকে। তো সওদাগরের ডিঙ্গার বহর বলতে বোঝানো হয়েছে যে মঙ্গল কাব্যে 7 সওদাগরের বাণিজ্যের কথা বোঝানো হয়েছে। মঙ্গল কাব্যের 7 সওদাগরের ডিঙ্গের বহর বলতে সওদাগরের ডিঙ্গের বহর, তো মঙ্গল কাব্যের সওদাগরের ডিঙ্গের 7 সওদাগরের ডিঙ্গের বহরের কথা বলা হয়েছে যে আমরা যে বাণিজ্য প্রিয়, এই জন্য যে এই সওদাগর যে ডিঙ্গের বহর নিয়ে বাণিজ্য করতে গেছেন, কবি এখানে সেই কথাটা তুলে ধরেছেন। আমি তো এসেছি কৈবত্যের বিদ্রোহী গ্রাম থেকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কৈবত্যের বিদ্রোহী গ্রাম, তোমরা তো মানে ভাবতেছ যে কৈবত্যের বিদ্রোহী গ্রাম আবার কি, সেটা আবার কিরকম গ্রাম জানি। আসলে কৈবত্যের বিদ্রোহী গ্রাম হলো এটা আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দের মধ্যে হবে। এই সময়ের মধ্যে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলে একটা বিদ্রোহ করেছিল। ওই বিদ্রোহীটাই কৈবত্যের বিদ্রোহ নামে পরিচিত। আর এই বিদ্রোহের নেতা ছিলেন কে? কৈবত্য সম্প্রদায়ের লোক। এই বিদ্রোহের নেতা ছিলেন কৈবত্য সম্প্রদায়ের লোক, যার কারণে এই বিদ্রোহীটার নামে